আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চা কাচ্চারা? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আবার ভালো নাও থাকতে পারো। কারণ হচ্ছে পরীক্ষার আগের দিন মানে এখন যখন আপলোড করছি ক্লাসটা তখন যদি তুমি দেখে থাকো তাহলে হয়তো ভালো আছো। বাট পরীক্ষার আগের দিন তুমি যদি এই ক্লাসটা দেখতে বসে থাকো তাহলে হয়তো খুব একটা বেশি ভালো নেই। কারণ পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার আগের দিন ২-১ দিন আগে যারা ক্লাস দেখে তাদের খুব একটা ভালো থাকার কারণ নেই। যাই হোক, আজকে আমরা ক্লাস 7 এর বিজ্ঞান বইয়ের আ কয় নম্বর? ৩ নম্বর অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এই অধ্যায়টা পড়বো। তো যদি তোমার পজিশন উল্টাপাল্টা থেকে থাকে, ধরো টেবিলের উপর পা উঠাইয়া বা স্ক্রল করতে, করতে দেখতেছো, তাহলে এই টাইপের ক্লাস দেখার কোনো দরকার নেই। ফুল অ্যাটেনশন দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করো। এবং এই ক্লাসে খুব একটা বেশি যে মানে কমপ্লেক্স জিনিসপত্র ব্যাপারটা এরকম না। এইটা হচ্ছে বায়োলজি রিলেটেড অধ্যায় বা আ তোমাদের ভাষায় বলে কৃষি রিলেটেড অধ্যায়। কৃষি না, বায়োলজি বলা যেতে পারে। হ্যাঁ, বায়োলজি। বায়োলজি রিলেটেড অধ্যায়। তো এই অধ্যায়টা মানে মেক্সিমাম হচ্ছে মুখস্থ করার জিনিস। তোমার বোঝার জিনিস খুবই কম, বাট মেমোরাইজ করতে হবে। কিছু করার নাই, মেমোরাইজ করতে হবে। তো এখন তুমি যদি এরকম উল্টাপাল্টা স্থানে থেকে হচ্ছে ক্লাসগুলো করতে থাকো, এই ক্লাসটা দেখো, তাহলে খুব একটা বেশি বেনিফিট পাবা না। ওকে, তো চলো আমরা শুরু করি কথাবার্তা না বাড়ায়। হুম, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। এখন বাহ্যিক বৈশিষ্ট্য মানে কি? বাহ্যিক বৈশিষ্ট্য মানে হচ্ছে বাইরের বৈশিষ্ট্য। বাহ্যিক বৈশিষ্ট্য মানে হচ্ছে বাইরের যে বিষয়গুলো আছে। বাহ্যিক বলতে কি বোঝায়? একজন মানুষের বাহ্যিক স্বভাব মানে বাহ্যিক বৈশিষ্ট্য বলতে উপর থেকে যেইটা দেখা যায় সেটা হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। এটাই বুঝেছি যে উদ্ভিদের আমরা বাইরে থেকে যে জিনিসগুলো দেখি সেইগুলো হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য হিসাবে ইনক্লুড করা হয়েছে এখানে। যেমন অনেকে বলে না যে ওনার বাহ্যিক চরিত্র ভালো না, মানে বাইরের যে চরিত্রটা এটা ভালো না। সো বাহ্যিক বলতে বাইরের জিনিসপত্রগুলোকে বোঝানো, এবং উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য বলতে এখানে আসলে বোঝাচ্ছে যে উদ্ভিদের যে বাইরের যে বৈশিষ্ট্যগুলো এগুলো বোঝানো হচ্ছে। সো চল আমরা লাইন বাই লাইন পড়ার চেষ্টা করি, তারপর হচ্ছে বোঝার চেষ্টা করি যে এখানে কি দেওয়া আছে। কখনো কখনো উদ্ভিদের মূল কাণ্ড পাতা এমন ভাবে রূপান্তরিত হয় যে তাদের চেনাই যায় না। কোনো কোনো রূপান্তরিত কোনো কেন এরা রূপান্তরিত হয়, কিভাবে তাদের চেনা যাবে অর্থ আলোচনা করবো। তো ক্লাস 6 এ তোমাদের একটা অধ্যায় ছিল একেবারে সেম নামে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। সেখানে হচ্ছে উদ্ভিদের মূল কাণ্ড পাতা এইগুলোর ব্যাপারে একটা ইনিশিয়াল আইডিয়া দেওয়া ছিল। এখন এই অধ্যায়ে বা ক্লাস 7 এ এসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এইটার হচ্ছে একটু কমপ্লেক্স ফর্ম। লেটস সে আমরা সাধারণত মূল যেরকম দেখি যে মাটির নিচে মূল যায় এবং ছড়াই ছিটায় থাকে। বাট মূলও বিভিন্ন ধরনের হতে পারে। ক্লাস 6 আমরা কতটুকু পড়ে আসছি যে মাটির নিচে যেটা থাকে, যেটা দিয়ে পানি এবং খনিজ লবণ শোষণ করে সেটাকে মূল বলে। বাট এই ক্লাস 7 এসে আমরা কি জানবো যে মূলের আকৃতিও বিভিন্ন রকম হতে পারে। মূল যে সবসময় মাটির নিচে যাবে ব্যাপারটা এরকম না। মূল উপরের দিকে উঠতে পারে, আবার গাছের কাণ্ড থেকেও ঝুলে পড়তে পারে। তো বিভিন্ন ধরনের মূল আছে। তারপর হচ্ছে কাণ্ড। কাণ্ড কোনটাকে বুঝি? যে গাছের যেই মেইন যেই অবলম্বন যেটা মানে যেই জিনিসটা থাকে সেটাকে কাণ্ড বলে, তাই না? তো এখন আমরা এই অধ্যায়ে বা ক্লাস 7 এ এসে এখন দেখবো যে কাণ্ড শুধুমাত্র আমরা যেই রকম ভাবে কাণ্ডকে দেখি শুধুমাত্র ওই রকমই কাণ্ড না। কাণ্ড আরো বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে রূপান্তরিত হয়ে কাণ্ড হতে পারে। সো তারপর হচ্ছে পাতা বলো, সবগুলোই আস্তে আস্তে দেখবো। এখানে হচ্ছে রূপান্তরিত জিনিসপত্রগুলাই দেখবো, এইটাই বলছি। তারপরে এই অধ্যায় পাঠ শেষে আমরা কি জানতে পারবো? রূপান্তরিত মূলের গঠন ব্যাখ্যা করতে পারবো। রূপান্তরিত মূল রূপান্তরিত হলে সেটা মূলের গঠন ব্যাখ্যা করতে পারবো। রূপান্তরিত কাণ্ডের গঠন ব্যাখ্যা করতে পারবো। মানে যেটা স্বাভাবিকভাবে না ওটা রূপান্তরিত অন্য ধরনের হয় সেগুলো ব্যাখ্যা করতে পারবো। রূপান্তরিত পত্র মানে পাতার গঠন ব্যাখ্যা করতে পারবো। তারপর হচ্ছে রূপান্তরিত মূলকাণ্ড পাতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। রূপান্তরিত মূলকাণ্ড পাতার চিত্র অঙ্কন করতে পারবো। এরপর হচ্ছে আমাদের জীবনের রূপান্তরিত মূলকাণ্ড পাতার গুরুত্ব উপলব্ধি করতে পারবো। ওকে, তো প্রধান মূলের রূপান্তর। প্রধান মূল কোনটা? প্রধান মূল হচ্ছে ভ্রূণ মূল রূপান্তরিত হয়, যেটা মূলটা মানে ভ্রূণ মূলটা বড় হয়ে যে মূলটা হয় সেটা হচ্ছে প্রধান মূল। মূলের প্রধান কাজ হচ্ছে গাছকে মাটির সঙ্গে আবদ্ধ রাখা। তবে প্রধান মূল কখনো কখনো বিশেষ কাজ সম্পন্নের জন্য রূপান্তরিত হতে পারে। এখন খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূল রূপান্তরের সম্পর্কে আলোচনা করব। মূলা শালগম সবাই দেখেছি। মানে প্রধান মূল কোনটা? প্রধান মূল হচ্ছে জন্য একটা তুমি বীজ, সোলার কথা চিন্তা করো, সোলার বীজ। তো তুমি যদি ভিজাই রাখো দেখবা একটা অঙ্কুরের মতো বের হয়। সো এই যে অঙ্কুরিত যে এইটা মূলটা, সো এই মূলটা পরবর্তীতে বড় হয়ে যেই মূলটায় পরিণত হয় সেটা হচ্ছে প্রধান মূল। সো অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় প্রধান মূল থাকে না, এটা পচে যায় বা বিভিন্ন ভাবে অন্য ধরনের কিছু তৈরি হয়ে যায়। সো এটা রূপান্তরিত বিভিন্ন জিনিস তৈরি করে, সেইটাই আমরা জানবো যে প্রধান মূলের কি কি রূপান্তর হতে পারে। আবার অনেক ক্ষেত্রে মানে প্রধান মূলটাই এক একটা আকৃতির হয়, এক একটা হচ্ছে বড় আকৃতির হয়, এটা মোটা হয় যে আমরা খাই, যেরকম হচ্ছে বিভিন্ন ধরনের এই কি বলে মূলা, গাজর, এটাও বিভিন্ন ধরনের হয়ে থাকে। সো এগুলোর ব্যাপারে আজকে জানবো। এখন খাদ্য সঞ্চয় প্রথমে জানবো হচ্ছে খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূলের রূপান্তর। মানে খাদ্য সঞ্চয় করার জন্য এই যে মূলটা, ধরো এখানে তো একটা বীজ ছিল, তাই না? বীজ থেকে ধরো মূলার বীজ থেকে কি হয়েছে? প্রথমে একটা কি বলে মূল বের হয়েছে, বড় মূল বের হয়েছে। তারপর ভ্রূণ মূল বের হয়েছে, ভ্রূণ মূলটা বড় হয়ে এই যে প্রধান মূলে পরিণত হয়েছে। এখন প্রধান মূল এটা কি? জাস্ট একটা মূলে পরিণত হয়েছে, বড় একটা মূল হয়ে গেছে। তো এই মূলটার রূপান্তরটা কিরকম হয়? এইটা হয় কি জন্য হয়? খাদ্য সঞ্চয়ের জন্য। সবসময় যে খাদ্য সঞ্চয়ের জন্য মূলের যে বিভিন্ন ধরনের আকৃতি হয় ব্যাপারটা এরকম না, অন্য কোনো কারণে হতে পারে। সো এখন প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে খাদ্য সঞ্চয়ের জন্য। এটাই বলছে এখানে যে
খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূলের রূপান্তর সম্পর্কে আলোচনা করব। মূল আর শালগম আমরা সবাই দেখেছি এবং খাদ্য হিসেবে গ্রহণ করছি। এগুলো মূল না কাণ্ড? এগুলো হচ্ছে মূল। এগুলো মূল না, কিন্তু এগুলো হচ্ছে সরি, মূল না কাণ্ড, এগুলো হচ্ছে মূল, কাণ্ড না এটা। আবার এইরকম দেখতেছি ঠিক সেম একই রকম, কিন্তু এগুলো হচ্ছে কোনটা হচ্ছে কাণ্ড, আবার সেটা আমরা দেখবো। এদের গায়ে কি কোনো গিট বা পর্ব আছে, পাতা আছে? না, মুকুল আছে? এগুলো কিছু নেই। মাটির উপরে যে পাতা দেখা যায় তা মূলের উপরে অবস্থিত ক্ষুদ্র কাণ্ডের গা থেকে বেড়েছে। আকৃতিগত দিক থেকে রূপান্তরিত মূল 4 প্রকার। মানে আকৃতিগত দিক থেকে রূপান্তরিত মূল হচ্ছে 4 প্রকার। একটা কি মূলাকৃতির মূল, আর একটা হচ্ছে গাজর আকৃতির মূল, শালগম আকৃতির মূল এবং হচ্ছে কন্দাকৃতির মূল। দেখি বোঝা যাচ্ছে মূলাকৃতির মূল। মূলাকৃতির মূলটা কিরকম, যে এইরকম একটু মানে মোটা থাকে, তারপর হচ্ছে শেষ মাথায় গিয়ে একটু চিকন হয়ে যায়। আর গাজর আকৃতির মূলটা কি, প্রথম এইদিকে মোটা থাকে, তারপর সরাসরি চিকন হয়ে যায়, মানে একেবারে চিকন হয়ে যায়। মানে এই জায়গাতে আর মোটা থাকে না, মানে প্রথম সর্বোচ্চ অবস্থানটা এই জায়গা থেকে তারপর চিকন হয়ে যায়। এখানে কি একটু মোটা থাকে, তারপর আস্তে আস্তে আর একটু মোটা হয়, তারপর চিকন হয়ে যায়। তারপর হচ্ছে শালগম আকৃতির মূল কিরকম, এইরকম গোল এরকম হয়ে থাকে, স্ফীত হয়ে যায়। কন্দাকৃতির মূল কোনগুলো, যেগুলো নির্দিষ্ট কোনো স্ট্রাকচার নেই, সেগুলো সংজ্ঞা দেওয়া আছে। মূলাকৃতির মূলকে এরা খাদ্য সঞ্চয় করে, তাই প্রধান মূল মোটা এবং রসালো হয়। এই মূলের মধ্যভাগ মোটা, কিন্তু দুই ভাগ ক্রমশ সরু। মধ্যভাগটা বেশি মোটা এবং দুই পাশ, এই শেষের পাশে হচ্ছে বেশি সরু, আর অল্পর যে সাইডটা আছে সেটা হচ্ছে গাছের সাথে উপরের কাণ্ডের সাথে থাকে, সেগুলো হচ্ছে একটু কম সরু। আর গাজর আকৃতির মূল কোনটা? গাজর আকৃতির মূল হচ্ছে খাদ্য সঞ্চয়কারী প্রথম মূলটি মোটা এবং রসালো। এই মূলের উপরের দিকে মোটা এবং নিচের দিকে ক্রমশ সরু, উপরের দিকে মোটা এবং নিচের দিকে ক্রমশ সরু। আর শালগম আকৃতির মূল কোনটা? এক্ষেত্রে প্রধান মূলটির উপরের অংশ খাদ্য সঞ্চয় করে, এই যে উপরের অংশ খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার এবং নিচের অংশ হঠাৎ ক্রমশ সরু হয়েছে, যেমন হচ্ছে শালগম। তারপর হচ্ছে কন্দাকৃতির মূল। খাদ্য সঞ্চয়ের ফলে কখনো কখনো প্রধান মূল অনিয়মিত ভাবে মোটা হয়, মানে এটার কোনো নির্দিষ্ট এক্সট্রাকচার নেই, এরকম হতে পারে, এরকম হতে পারে, নির্দিষ্ট এক্সট্রাকচার নেই। সেটা সেটা এইরকম গুলোকে কি বলা হয় থাকে? এইগুলোকে বলা হয় থাকে কন্দাকৃতির মূল। উদাহরণ হচ্ছে সন্ধ্যামালতি। একটু সার্চ দিয়ে দেখে নেবো সন্ধ্যামালতি গাছ কিরকম। এখানে জাস্ট স্কেচ দেওয়া আছে। দেখো এই অধ্যায় হচ্ছে মানে খুব একটা বেশি বোঝানো কিছু না, দ্যাটস আমি হচ্ছে খুব একটা এনিমেশন বা চিত্র আলাদা করে অ্যাড করে নিয়ে বই থেকে পড়াচ্ছি। বাট পরবর্তী অধ্যায় থেকে আবার হচ্ছে এই মানে আমরা এনিমেশন বা স্লাইডে ফেরত যাবো। তারপর হচ্ছে রূপান্তরিত অস্থানিক মূল। এগুলো ছিল স্থানিক মূল। স্থানিক মূল মানে কোনগুলা? যেগুলো হচ্ছে মানে স্থানিক মূল বলতে প্রধান মূল যেটা রূপান্তরিত হয়। আর অস্থানিক মূল কোনগুলো? মানে বিশেষ কার্য সাধনের জন্য পরিচালিত হয়। অস্থানিক মূল হচ্ছে বিশেষ কার্য সাধনের জন্য পরিবর্তিত রূপান্তরিত হয়ে থাকে। অস্থানিক মূল সাধারণত 3 ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়ে থাকে, যথা খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং শারীরবৃত্তীয় কার্য সম্পাদন। যান্ত্রিক ভারসাম্য রক্ষা কি, ধরো উদ্ভিদটা মানে এইরকম মূলটা না থাকলে ঠিকভাবে দাঁড়ায় থাকতে পারবে না বা ঠিক অবস্থান ধরে রাখতে পারবে না, সেটাকে বলতে হয় থাকে যান্ত্রিক ভারসাম্য রক্ষা করা। খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর। বিভিন্ন অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং বিভিন্ন আকার ধারণ করে, যেমন মিষ্টি আলুর কন্দাল মূল, তারপর হচ্ছে শতমূলী ডালিয়ার গুচ্ছিত কন্দমূল এবং করলার মূলাকৃতির মূল। মিষ্টি আলুর কন্দাল অস্থানিক মূল মাটির কাছাকাছি কাণ্ডের পর্ব হতে বের হয় এবং খাদ্য সঞ্চয়ের ফলে অনিয়মিতভাবে স্ফীত হয়, নির্দিষ্ট আকার ধারণ করে। খাদ্য সঞ্চয় করা পরিবর্তিত মূলের কাজ। সো খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তরিত হয় কাজগুলা, যেগুলো সেগুলো হচ্ছে মিষ্টি আলুর কন্দাল মূল, তারপর হচ্ছে শতমূলী ডালিয়ার গুচ্ছিত কন্দমূল এবং করলার মূলাকৃতির মূল। মানে এই যে খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর, এটারও কতগুলো ভাগ আছে। প্রথম হচ্ছে রূপান্তরিত অস্থানিক মূল বললাম। এখন এই যে রূপান্তরিত অস্থানিক মূল, মানে অস্থানিক মূলের যে রূপান্তরটা, সেইটা হচ্ছে বিভিন্ন কারণ হয়। খাদ্য সঞ্চয়ের কারণে হয়, তারপর হচ্ছে এই যে খাদ্য সঞ্চয়ের কারণে হয়, তবে যান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য হয়, তারপর শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য, আবার কোনো কোনো ক্ষেত্রে প্রজননের জন্য হয়ে থাকে। সো প্রথম যে পার্টটা পড়ছি সেটা হচ্ছে খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর। এখন খাদ্য সঞ্চয়ের জন্য যে রূপান্তর গুলো হয় তার ভিতরে একটা হচ্ছে কন্দাল মূল। অস্থানিক মূল কখনো কখনো অনিয়মিত ভাবে স্ফীত হয়, এটাকে বলা হয় থাকে অস্থানিক মূল কখনো কখনো অনিয়মিত ভাবে স্ফীত হয়, এটাকে বলা হয় থাকে কি কন্দাল মূল। মানে অনিয়মিত ভাবে, মানে কন্দ বলতে কি বোঝায়, কন্দ অর্থটা থাকলে বুঝবো এখানে অনিয়মিত ভাবে স্ট্রাকচার কিছু হইতেছে না। অস্থানিক মূল কখনো কখনো অনিয়মিত ভাবে স্ফীত হয়, যেমন মিষ্টি আলু, এটা কিন্তু মূল। আবার গোল আলু, এটা কিন্তু মূল না, এটা কিন্তু আবার আলু, এটা একটু মাথায় রাখবা। মিষ্টি আলু এটা হচ্ছে মূল, আবার গোল আলু হচ্ছে এটা হচ্ছে একটা কি বলে কাণ্ড। ধরো ভাই আমি কি বলতেছি, ওয়ার্ড স্লিপ করতেছে কেন? মিষ্টি আলু এটা হচ্ছে একটা মূল, আর গোল আলু এটা হচ্ছে একটা কাণ্ড। ওকে, অস্থানিক মূল কখনো কখনো অনিয়মিত ভাবে স্ফীত হয়, যথা মিষ্টি আলু। তারপর হচ্ছে গুচ্ছিত মূল। গুচ্ছিত মূল দেখি বুঝতে পারছো, ওয়ার্ডটা শুনে বুঝতে পারছো যে এখানে হচ্ছে গুচ্ছ আকারে কিছু একটা থাকবে, ইহা কন্দাল মূলের মতো। ভাই এই টাইপের ভাষা কেন ব্যবহার করা, এর এটা কত সালের বই লেখা আমি জানি না, আসলে পৃথিবী কোন জায়গায় চলে যেতেছে আর এখন পর্যন্ত এগুলো পড়ানো লাগতেছে। আমার নিজেরই খারাপ লাগতেছে তোমাদের এগুলো পড়াতে। তোমাদের কথা কি বলবো ভাই? ইহা কন্দাল মূলের মতো পাতা মতো খাদ্য সঞ্চয়ের জন্য অনিয়মিতভাবে স্ফীত হয়, তবে স্ফীত মূলগুলো একটি গুচ্ছ আকারে অবস্থান করে। এই যে এটা হচ্ছে কন্দাল মূলের উদাহরণ দেখাচ্ছি, এটা হচ্ছে এটা হচ্ছে কি গুচ্ছিত কন্দমূল। মানে এটা হচ্ছে আকারটা অনিয়মিত থাকে, বাট হচ্ছে এটা গুচ্ছ আকারে একত্রে অনেকগুলা থাকে। বিভিন্ন ধরনের যে রাস্তার পাশে কবিরাজরা হারবাল ওষুধ বিক্রি করে না, ওরা দেখবা বিভিন্ন সময় এগুলো নিয়ে আসে, যেমন হচ্ছে শতমূলী নিয়ে আসে, এই যে শতমূলী, তারপর হচ্ছে ডালিয়া, এগুলো নিয়ে আসে।
তবে স্ফীত মূলগুলো একটি গুচ্ছ অবস্থান করে। এক গুচ্ছ অস্থানিক মূল সবগুলোই খাদ্য সঞ্চয়ের জন্য কন্দের মতো স্ফীত হয়ে থাকে, এই জন্য এই মূলকে গুচ্ছিত কন্দমূল বলা হয়ে থাকে। খাদ্য সঞ্চয়ের প্রধান কাজ, উদাহরণ হচ্ছে শতমূলী আর হচ্ছে ডালিয়া। তারপর হচ্ছে নুডলস মূল। মূলের অগ্রভাগ যখন খাদ্য সঞ্চয় স্ফীত হয়, যেমন আম, আদা, এই যে মূলের অগ্রভাগ, এই যে অগ্রভাগ যখন মানে স্ফীত হয়ে যায়, একটু মোটা হয়ে যায়, তখন সেটাকে কি বলা হয় থাকে? নুডলস মূল। তারপর হচ্ছে মূলাকৃতির, সরি মালাকৃতির মূল। যখন অস্থানিক মূল পর্যায়ক্রমে স্ফীত এবং সংকুচিত হয়, তখন সেটাকে কি বলা হয় থাকে? মালাকৃতির মূল। মানে পর্যায়ক্রমে স্ফীত এবং ই হয়। এই যে দেখাই, এখানে ঠিকভাবে দেখা যাচ্ছে না জিনিসটা, পেনটা নিয়ে দেখাই। দেখা যাবে না, অন্য কালার নেই। এই যে কিরকম, ধরো এই আবার একটু মোটা হয়ে গেল, আবার এরকম হয়ে গেল, আবার মোটা হবে, বেশি মোটা হয়ে গেছে ভাই, আরো একটু চিকন লাগে। আচ্ছা এটা দিয়ে দেখেন, এই যে এরকম একটু বেশি মোটা হবে, আবার একটু মোটা হবে, আবার মোটা হবে, এরকম এরকম থাকবে। এই যে এটি এখানে দেখা যাচ্ছে, তোমার বইতেও আছে, খুব একটা প্যারা লাগবে না এটার জন্য। এটা ডিলিট করবো কেমন? ওয়েট, ওকে, ইরেজার কই? সব হারাই ফেলছি, এই যে ইরেজার আছে। ওকে, তারপর হচ্ছে আচ্ছা কই গেল, কই মূল, মালাকৃতির মূল। তারপর হচ্ছে অস্থানিক মূল কার্যক্রমে পর্যায়ক্রমে স্ফীত হয় এবং হচ্ছে সংকুচিত হয়, যেমন হচ্ছে করলার মূল। তারপর হচ্ছে যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে, মানে উদ্ভিদকে মাটির উপর ঠিকভাবে খাড়া হয় দাঁড়িয়ে থাকতে, এগুলো হচ্ছে যান্ত্রিক ভারসাম্য রক্ষা করতে, আহরণ করতে। মানে কোন কোন গাছ তো ঠিকভাবে দাঁড়াইতে পারে না, তখন কি করে? অন্য কিছুকে আঁকড়ে ধরে বেড়ে ওঠে, তখন আঁকড়ে ধরার জন্য কি দরকার হয়? মূলের দরকার হয়, এটাই বলছে। আহরণ করতে বা পানিতে ভাসতে, এজন্য অস্থানিক মূলের বিভিন্ন রকম রূপান্তর ঘটে, যেমন হচ্ছে স্তম্ভমূল, ঠেস মূল, তারপর হচ্ছে আরোহী মূল, তারপর হচ্ছে ভাসমান মূল। প্রথম হচ্ছে স্তম্ভমূল। এই ধরনের অস্থানিক মূল কাণ্ড বা শাখা হতে উৎপন্ন। এই ধরনের স্তম্ভমূল কোনগুলা? স্তম্ভমূল কেমন বুঝি? স্তম্ভমূল এখানে প্রবলি দেওয়া নেই। এই ধরনের অস্থানিক মূল কাণ্ড বা পাতার শাখা হতে উৎপন্ন। এরা খারাপ ভাবে নিচের দিকে নামতে নামতে মাটির মধ্যে প্রবেশ করে এবং মোটা স্তম্ভের আকার ধারণ করে, যেমন হচ্ছে বট। সো স্তম্ভমূল কোনগুলা? বটের যেই ঝুরি মূলটা বলে না, ওই ঝুরি মূল মানে কাণ্ড থেকে হঠাৎ করে মাটিতে নিচে নেমে আসে, তারপর নিচে নেমে আসার পর মাটিতে আসার পর কি মাটির সাথে বন্ড তৈরি করে, তারপর হচ্ছে ওইটা একটু কাণ্ডের মতো এরকম মোটা হয়ে যায়, সেটাকে কি বলে থাকে? স্থানিক মূল। এই ধরনের অস্থানিক মূল কাণ্ড বা শাখা হতে উৎপন্ন হয়। এরা খারাপ হবে নিচের দিকে নামতে নামতে মাটির মধ্যে প্রবেশ করে এবং মোটা হয়ে স্তম্ভের আকার ধারণ করে, যেমন হচ্ছে বট। তারপর কি? তারপর হচ্ছে ঠেস মূল। কোন উদ্ভিদের প্রধান কাণ্ড দুর্বল হয়ে যাওয়ার কারণে এরা দাঁড়াতে পারে না, তাই কাণ্ডের গোড়ার দিকে কতগুলো অস্থানিক মূল বের হয়, তখন তারা তীর্থ হয়ে মাটিতে প্রবেশ করে। হচ্ছে কেয়া গাছের ঠেস মূল। কেয়া গাছের ঠেস মূল আমাদের আগের ক্লাসেও, আচ্ছা তোমরা তো আমার আগের বছরের ক্লাস করো নাই। কেয়া গাছের ঠেস মূল, ধরো কেয়া গাছ হচ্ছে এরকম মানে কি বলে, হেলানো থাকে বা পড়ে যাওয়ার সময়, তখন হচ্ছে এই পাশ থেকে এক ধরনের মূল ফেলে, সেটাকে বলা হয় থাকে ঠেস মূল। তোমরা জাস্ট সার্চ দিয়ে দেখো যে কেয়া গাছের ঠেস মূল, তাহলে হচ্ছে পেয়ে যাও। তারপর হচ্ছে প্রত্যেকটা একটু সার্চ দিয়ে দেখো। তারপর হচ্ছে আরোহী মূল। এই এই মূলগুলো দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্বত উৎপন্ন অন্য কোনো উদ্ভিদ বা অবলম্বনকে আঁকড়ে ধরে উদ্ভিদকে উপরের দিকে উঠতে সাহায্য করে। আরোহী মূল কোনগুলো? এগুলো হচ্ছে দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ, যেমন হচ্ছে পান গাছ। পান গাছ কি করে? একটা পাটকাঠি বা যে কোনো একজন আবরণকে শক্ত করে জড়িয়ে ধরে কিডনির মাধ্যমে, মূলের মাধ্যমে। এই মূলগুলোকে কি বলা হয় থাকে? আরোহী মূল। এগুলোকে কি বলা হয় থাকে? আরোহী মূল। এই যে সরি, এখানে চিত্র তো আছে, এই যে বটের স্তম্ভ মূল, আর হচ্ছে এটা হচ্ছে কেয়া গাছের ঠেস মূল। কেয়া গাছের ঠেস মূল। এখন এইটাকে মানে দেখি কাণ্ডের মতো মনে হতে পারে, বাট কাণ্ড না, এটাগুলো কিন্তু হচ্ছে মূল। এই যে এখানে বলে দিচ্ছে যে ঠেস মূল পর্ব পাতা ধারণ করে না, গাছকে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। দেখে মনে হচ্ছে কাণ্ডের মতো, আসলে কাণ্ড না, এগুলো হচ্ছে মূল। ওকে, তারপর হচ্ছে শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য, মানে এই যে রূপান্তর গুলো হয়, মূলের রূপান্তর গুলো হয়। প্রথমটা বললাম কিসের জন্য? প্রথমটা পড়ছি হচ্ছে মানে খাদ্য সঞ্চয়ের জন্য। তারপর সেকেন্ডটা পড়ছি, সেকেন্ডটা হচ্ছে কিসের জন্য বললাম ভাই, তো তাড়াতাড়ি ভুলে যাইতেছি কেন। তো যান্ত্রিক ভারসাম্য রক্ষা করার জন্য। এখন যেটা বলবো সেটা হচ্ছে শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য।
যেই রূপান্তরগুলো শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য, মানে মূলের স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজ ছাড়াও বিশেষ ক্ষেত্রে শারীরবৃত্তীয় কাজ সমাধান করার জন্য, সমাধান লাগছে সমাধান হবে, সমাধান করার জন্য অস্থায়িক মূলের রূপান্তর ঘটে থাকে। এইগুলোর ভিতর কয়েকটা টাইপ আছে। একটা হচ্ছে বায়বীয় মূল। এই এই প্রকার মূল বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে, এদেরকে বায়বীয় মূল বলা হয়ে থাকে। যেমন হচ্ছে রাসনা, আই ডোন্ট নো এই রাসনা নামের গাছটা কি। এটা হচ্ছে আমি সার্চ দিয়ে দেখছিলাম, হ্যাঁ দেখতে সুন্দর। সো এই মূলগুলো বাইরে বের হয় কারণ হচ্ছে জলীয় বাষ্প শোষণ করে সঞ্চিত করার জন্য এইটা। আর একটা হচ্ছে চোষক মূল। চোষক মূল হচ্ছে পরজীবী উদ্ভিদগুলা, যেগুলো হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। উদ্ভিদের ক্লোরোফিল থাকে না, তাই খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের উপর নির্ভর করে। যেমন হচ্ছে শূন্যলতা, শূন্যলতা বলে, আচ্ছা বিভিন্ন জায়গায় স্বর্ণলতা বলে, আমাদের এলাকায় হচ্ছে শূন্যলতা বলে, মানে শূন্য গাছের উপর থাকে যেন শূন্যলতা বলে, কোন কোন মানে অফিসিয়াল নাম হচ্ছে স্বর্ণলতা। তো এরকম করে অন্য গাছের উপর বেঁচে থাকে। খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করে খাদ্য রস শোষণ করে থাকে। এই মূলগুলোকে চোষক মূল বলে। আর একটা হচ্ছে শ্বাস মূল। এটা হচ্ছে এইটুকু ধরে দিয়েছিলাম যে সমুদ্রের উপকূলে লবণাক্ত এবং কর্দমাক্ত মাটিতে, এখানে মাটির ভিতর বাতাস প্রবেশ করে না, এই জন্য হচ্ছে বাতাস নেওয়ার জন্য উপর থেকে উঠে যায়, মানে মাটির ভিতর বাতাস বা নাইট্রোজেন এই জাতীয় জিনিসগুলো থাকে না, এই জন্য হচ্ছে মূলগুলো উপরের দিকে উঠে যায়। যেমন হচ্ছে সুন্দরবনে দেখা যায়, তারপর হচ্ছে উপকূলীয় অঞ্চল কক্সবাজার বা হচ্ছে আমাদের এলাকায় কুয়াকাটার দিকে, ওইখানেও কিছু কিছু জায়গায় দেখা যায়। এই ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউমাটোফোর বলে। নিউমাটোফোর, হ্যাঁ নিউমাটোফোরই বলে। ভাই মুখ আমি পারি না কিছু। যেমন হচ্ছে সুন্দরী, গরান ইত্যাদি। তারপর হচ্ছে জনন মূল। এটা হচ্ছে জননের জন্য বা প্রজননের জন্য। কোন কোন উদ্ভিদের মূল প্রজননে অংশগ্রহণ করতে, যেমন হচ্ছে মিষ্টি আলু, পটল এবং কাঁকরোল। মিষ্টি আলু কি, মিষ্টি আলুর কোনো একটা অংশ তুমি যদি লাগাই দাও, মানে ছিঁড়ে যদি কোনো একটা মূল, মিষ্টি আলু তো মূলই তাই না, ওটা যদি লাগাও এখান থেকে কিন্তু নতুন করে গাছ তৈরি হবে। তারপর হচ্ছে রূপান্তরিত কাণ্ড। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বললাম সেটা হচ্ছে মূলের রূপান্তর। মূল বিভিন্ন কাণ্ডে রূপান্তরিত হতে পারে এবং কতগুলো টাইপ দেখলাম। এখন হচ্ছে রূপান্তরিত কাণ্ডের ব্যাপার, কোনো কাণ্ড রূপান্তরিত হতে পারে, মানে স্বাভাবিক যে কাণ্ড দেখে কাণ্ড এরকম থাকে না, রূপান্তরিত অন্য ভিন্ন ধরনের জিনিসে পরিণত হতে পারে। কাণ্ড সাধারণত মাটির উপর অবস্থান করে এবং পাতা, ফুল, ফল ধারণ করে, এটা আমরা সাধারণত জানি। কিন্তু ক্ষেত্র বিশেষে কাণ্ড সাধারণ কাজ ছাড়া বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করার জন্য কাণ্ডের আকৃতি এবং অবস্থানগত পরিবর্তন ঘটে, মানে স্বাভাবিক অবস্থান থাকে না, অন্য অবস্থানে পরিবর্তিত হয়। এই ধরনের পরিবর্তনকে কাণ্ডের রূপান্তর বলে থাকে। অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড তিন প্রকার। এটা হচ্ছে ভূনিম্নস্থ, মানে কাণ্ড স্বাভাবিক অবস্থায় তো উপরেই থাকে এবং দেখলে বুঝে যায় কাণ্ড, বাট রূপান্তরিত কি বিশেষ আকৃতি ধারণ করে। যেমন হচ্ছে ভূনিম্নস্থ, আর একটা কি অর্ধবায়বীয়, আর একটা কি বায়বীয়, মানে তিন ধরনের রূপান্তরিত কাণ্ডকে তিন ভাগে ভাগ করা হয়। এই তিনটা কি, একটা হচ্ছে ভূনিম্নস্থ, আর একটা হচ্ছে অর্ধবায়বীয়, আর একটা কি, আর একটা হচ্ছে বায়বীয়। প্রথম হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ডকে। ভূনিম্নস্থ দেখে হচ্ছে ভূ মানে কি, ভূমি, ভূমি মানে মাটি, এবং নিম্নস্থ মানে কি, নিম্নস্থ মানে হচ্ছে নিচে, তাহলে ভূনিম্নস্থ মানে হচ্ছে মাটির নিচে। তাহলে প্রতিকূল পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয় এবং অঙ্গজ উপায়ে বা বংশ বিস্তার করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়। এই ধরনের কাণ্ডকে নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বলে। এরা চার প্রকারের তথা স্ফীত কন্দ, মৌল কাণ্ড বা রাইজোম কন্দ, গুড়িকন্দ। ওকে, এ ধরনের কাণ্ডকে ভূনিম্নস্থ রূপান্তর, এরা হচ্ছে চার প্রকার। এরা হচ্ছে চার প্রকার স্ফীত কাণ্ড। দেখো ভূনিম্নস্থ কাণ্ড আমরা বুঝলাম যে যে কাণ্ডের রূপান্তরিত হয়। এখন রূপান্তরিত কাণ্ডকে তিন ভাগে ভাগ করা হয়, ভূনিম্নস্থ, অর্ধবায়বীয় এবং বায়বীয়। এখন এই যে ভূনিম্নস্থ কাণ্ড, এইটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়। কাণ্ডগুলোকে স্ফীত কন্দ, মৌল কাণ্ড, আর একটাকে, আরেকটা হচ্ছে চার প্রকার ভাগ করে, তিন প্রকার না। স্ফীত কন্দ, তারপর হচ্ছে মৌল কাণ্ড, তারপর হচ্ছে রাইবোজম কন্দ এবং কন্দ, গুড়িকন্দ। হচ্ছে টিউবার বা স্ফীত কন্দ। গোলালু স্ফীত কন্দের উদাহরণ, মানে গোলালু যেটা সেটা স্ফীত কন্দ বলা হয় থাকে। যেটা বলছিলাম যে গোলালু কি, গোলালু কিন্তু এটা কোনো মূল না, এটা কি, এটা একটা কাণ্ড। সেই কাণ্ডটা কি, কোন টাইপের, টিউবার বা স্ফীত কন্দ। স্ফীত কন্দে পর্বমধ্য, স্বল্পপত্র এবং কাক্ষিক মুকুল থাকে। দেখো এতক্ষণ যেটা পড়ছিলাম মিষ্টি আলুর ভিতর, তারপর হচ্ছে মূলা, গাজর, এগুলোর মূলের ভিতর কিন্তু এই যে এই জিনিসগুলো কাক্ষিক মুকুল, পর্বমধ্য, স্বল্পপত্র, কাক্ষিক মুকুল, এগুলো কোনোটাই থাকে না। কিন্তু যদি গোল আলু দেখো, গোল আলু খেয়াল করলে দেখবা ছোট ছোট এই যে কি বলে স্বল্পপত্র বা কি বলে কুড়ি বলে এইগুলোর ভিতর, হ্যাঁ এই কুড়ির মধ্যে মোস্ট প্রবলি কুড়ির ভিতর হচ্ছে স্বল্পপত্র বা পাতার মধ্যে থাকে। এখন ওই জায়গা থেকে কিন্তু নতুন করে বের হয়, মানে কি বলে পাতা বের হয়। তুমি বিভিন্ন সময় দেখবা গোল আলু অনেকদিন রেখে দিলে অনেক সময় দেখা গেছে ওই জায়গা থেকে নতুন করে নতুন গাছ তৈরি হচ্ছে। স্বল্পপত্রের কক্ষে গর্তের মতো অংশকে চোখ বলে। হ্যাঁ এই যে চোখগুলো, সরি চোখ বলে, মানে ছোট ছোট স্বল্পপত্র, যে শুকনা পাতার মতো একটা আছে স্বল্পপত্র, ওই পাতার কক্ষে ছোট ছোট চোখের মতো থাকে। সো অনুকূল ঋতুতে চোখ হতে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে। তো এটা যেহেতু একটা কাণ্ড, তাহলে কাণ্ডতে কি থাকবে, কক্ষ থাকবে, এবং কক্ষে কি কাক্ষিক মুকুল থাকবে। এই কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে যাবে, বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়, এরা গোলাকার রূপ ধারণ করে। তোমরা যারা জানো না, কাণ্ডে হচ্ছে বিভিন্ন ধরনের পর্ব কাণ্ডের পর্ব কি একটু বুঝাই, তোমরা হচ্ছে অনেকে যদি না বুঝে থাকো, কই পেন গেল, ধরো একটা কাণ্ড, উদ্ভিদের একটা কাণ্ড,
এখন উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পর্ব থাকে, ধরো বাঁশের ক্ষেত্রে চিন্তা করো, একটা পর্ব থাকে, এরকম ছোট ছোট পর্ব থাকে, এরকম পর্ব থাকে। তো এটাকে কি বলা হয় থাকে? পর্বসন্ধি বা পর্ব বলা হয় থাকে, নোট বলা হয় থাকে। আর এইগুলোকে কি বলা হয় থাকে? পর্ব মধ্য বলা হয় থাকে। এবং পর্ব এবং একটা পাতার এই যে মাঝখানে এই যে এই জায়গাটাকে কি বলা হয় থাকে? এই জায়গা থেকে হচ্ছে কক্ষ, এই যেটাকে বলা হয় থাকে কক্ষ। এবং এই কক্ষে একটা মুকুল জন্মে বা নতুন পাতা জন্মে বা বীজ জন্মে, যেটা হয়েছে এখানে, এটাকে কি বলা হয় থাকে? কাক্ষিক মুকুল। এটাকে কি বলা হয় থাকে? কাক্ষিক মুকুল। আর এটাকে মাথায় যে একটা মুকুল থাকে শীর্ষে, এটাকে কি বলা হয় থাকে? শীর্ষ মুকুল বা অগ্রমুকুল। এখন দেখো, এটা হচ্ছে আলো, এটা কিন্তু স্বাভাবিক কাণ্ড, এটা হচ্ছে রূপান্তরিত কাণ্ড। এই জন্য স্বাভাবিক কাণ্ডের মতো এই জিনিসগুলো এখানে থাকবে না। এই জন্য আলোতে কি থাকে? এটার যে পর্ব মধ্যগুলো, এগুলো কিন্তু স্পষ্ট না। কিন্তু পর্ব মধ্যে স্পষ্ট না হইলেও এখানে কিন্তু এই যে কক্ষগুলো স্পষ্ট। এবং কক্ষের ভিতর কি থাকে? চোখ থাকে। এই যে শল্কপত্র দিয়ে ঢাকা থাকে চোখ, এবং এই চোখের ভিতরে কি থাকে? কাক্ষিক মুকুল। কক্ষে যে মুকুলটা জন্মে সেটাকে বলা হয় থাকে কাক্ষিক মুকুল। তার মানে এর ভিতর কি আছে? কাক্ষিক মুকুল আছে। এই কাক্ষিক মুকুল বড় হয় কি? নতুন একটা উদ্ভিদের জন্ম দেয় বা নতুন গাছ তৈরি করে। ওকে। খাদ্য সংযোজন স্ফীত হয়ে গোলাকার রূপ ধারণ করে। তারপর কি? রাইজোম। রাইজোম কি? আদা, আলু প্রভৃতি উদ্ভিদের কাণ্ড রাইজোম জাতীয়। মানে এই যে আমরা বললাম যে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, এর ভিতরে একটা টাইপ হচ্ছে রাইজোম। আদা, তারপর হচ্ছে আলু, সরি হলুদ, তোর ভাই কি বলি, আদা, হলুদ প্রভৃতি উদ্ভিদের কাণ্ড রাইজোম জাতীয়। এরা হচ্ছে মাটির নিচে খাদ্য সঞ্চয় করে ভূমির সাথে সমান্তরালে বা খাড়া ভাবে অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব এবং পর্বমধ্য থাকে। এই যে এখানে দেখলাম যে টিউবার, এটা কিন্তু পর্ব মধ্য, এগুলো কিন্তু সুস্পষ্ট না, স্পষ্ট ভাবে বোঝা যায় না। কিন্তু রাইজোম, এগুলো কি পর্ব মধ্য বোঝা যায়। যেমন একটা আদা বা হলুদ তুমি যদি নাও, দেখবা পর্ব মধ্য গুলো বোঝা যায়। এবং এগুলোর ভিতরে কি থাকে? এগুলোর ভিতর হচ্ছে কি বলে, পর্ব মধ্যে থাকে কাক্ষিক মুকুল, এইগুলো সবগুলোই থাকে। এটাই বলছে এখানে। পর্বতে স্বল্পপত্র এবং অস্থানিক মূল, এবং স্বল্পপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয়। এই যে পর্ব হতে স্বল্পপত্র থাকে, মানে একটা আদা, তারপর হচ্ছে হলুদ, এগুলোকে তুমি যদি মাটির নিচে ঠিকভাবে লাগাও, ওই জায়গা থেকে গাছ উৎপন্ন হবে, ওই মূলটা থেকে গাছ উৎপন্ন হবে। সাধারণভাবে একটা উদ্ভিদের গাছ উৎপন্ন হয়, নতুন গাছ উৎপন্ন হয় কোন জায়গা থেকে? বীজ থেকে উৎপন্ন হয়। বাট একটু আগে আমরা প্রথমে হচ্ছে মিষ্টি আলুর কথা দেখলাম, এটা কি মূল থেকে হয়। তারপর হচ্ছে এইটা কি? এই যে রাইজোম, তারপর হচ্ছে টিউবার, এটা কি? কাণ্ড থেকেও কিন্তু হচ্ছে নতুন গাছ তৈরি হয়। সো এই যে গাছটা তৈরি হয়, কিভাবে নতুন গাছ তৈরি হবে? প্রথমে হচ্ছে পর্ব থাকে, পর্বের ভিতরে হচ্ছে স্বল্পপত্র, এবং স্বল্পপত্র থাকে, স্বল্পপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয়। এরপরের টাইপটা কি? এরপরের টাইপটা হচ্ছে কন্দ। তো কন্দ হচ্ছে পেঁয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদের কাণ্ড। যে পেঁয়াজ, রসুন, এগুলো কিন্তু উদ্ভিদের কোনো ফল না, এগুলো কি? এগুলো হচ্ছে কাণ্ড। পেঁয়াজ, রসুন উদ্ভিদের কাণ্ড এই ধরনের। এদের কাণ্ডটি মানে হচ্ছে কন্দ, খুবই ক্ষুদ্র এবং গোলাকার এবং উত্তল। উত্তল মানে কি? মানে দুই পাশে চিকন এবং মাঝখানে হচ্ছে উপরে যেটা হচ্ছে উত্তল। পর্ব এবং পর্বমধ্যগুলো সংকুচিত। এখানে পর্বমধ্য আছে, সেগুলো সংকুচিত। পুর এবং রসালো স্বল্পপত্রে এমন ভাবে অবস্থান করে যে কন্দটিকে দেখা যায় না। এই যে মেইন যে জিনিসটা আছে, এই এইটা, এটা কিন্তু বিভিন্ন উপরে যে স্তরগুলো থাকে, এগুলো কি? স্বল্পপত্র। এবং আলু, হ্যাঁ, আলুর ক্ষেত্রে যে স্বল্পপত্রটা, এটা দেখাই যায় না, এরকম একেবারে মানে শুকনা টাইপের, মানে রসালো না। বাট এখানে অনেকগুলা মাল্টিপল স্বল্পপত্র থাকে, এবং এগুলো দিয়ে হচ্ছে এই যে কাক্ষিক মুকুল, তারপর শীর্ষ মুকুল, এগুলো কি দিয়ে ঢাকা থাকে? এই স্বল্পপত্র গুলো দিয়ে ঢাকা থাকে। এবং নিচে যে মূলগুলো জন্মে, এটা হচ্ছে অস্থানিক মূল জন্মে। এখানে দেখা যাচ্ছে, এখানে রাইবোজোমে কিন্তু অস্থানিক মূল জন্মাচ্ছিল, এবং কন্দতেও কিন্তু অস্থানিক গুচ্ছিত অস্থানিক মূল, গুচ্ছমূল, অস্থানিক গুচ্ছমূল বের হয়। ওকে। তারপর কি? তারপর হচ্ছে গুড়িকন্দ। ওলকচু হচ্ছে গুড়িকন্দ। ওলকচু যারা দেখছো, খাইছো, তারা তো জানো ওলকচু কিরকম দেখতে, এরকম মোটা, এরকম। এটা হচ্ছে ঠিক মতো আকার থাকে না, মানে ঠিক, মানে স্ট্রাকচার থাকে না যে এই কিরকম হবে, এইরকম হবে। এ ধরনের কাণ্ড বেশ বড় হয়, আকৃতি প্রায় গোলাকার। এতে সুস্পষ্ট পর্ব মধ্যে থাকে। স্বল্পপত্রের কক্ষে পার্শ্ব এবং কাক্ষিক মুকুলগুলো বড় হয় এবং শিশু গুড়িকন্দর সৃষ্টি করে। ওকে। এরপর হচ্ছে অর্ধবায়বী রূপান্তরিত কাণ্ড। প্রথমে একটা রূপান্তরিত নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বললাম, এরপর হচ্ছে অর্ধবায়বী রূপান্তরিত কাণ্ড। নরম কাণ্ডযুক্ত বিরুৎ উদ্ভিদে, নরম কাণ্ডযুক্ত উদ্ভিদ যেগুলোকে বিরুৎ উদ্ভিদ বলা হয়, এ ধরনের বিশেষ শাখা উৎপন্ন হয়। এই শাখাগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি করে। উদ্ভিদের উপরে বা সামান্য নিচে অবস্থিত এই ধরনের দুর্বল সাহিত্য রূপান্তরিত কাণ্ডকে অর্ধবায়বীয় কাণ্ড বলে। এটা হচ্ছে 4 প্রকার হতে পারে। অর্ধবায়বীয় কাণ্ড 4 প্রকার হতে পারে। 1 নম্বর কি? রানার বা থাবক, যেমন হচ্ছে থানকুনি, দুর্ভাকাশ ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের নিচের পর্বের কাক্ষিক মুকুল থেকে যে সাহিত্য শাখা জন্মায়, তাকে হচ্ছে ধাবক বলা হয়ে থাকে। যেমন হচ্ছে রানার, তারপর হচ্ছে কোনগুলা? দুর্ভাকাশ, আমরুল, এগুলা। তারপর হচ্ছে স্টোরন বা বক্র ধাবক। এরা বিশেষ ধরনের ধাবক। হচ্ছে কচু উদ্ভিদের গোড়া থেকে যেগুলো বের হয়, কচু উদ্ভিদের গোড়া থেকে যেগুলো বের হয় বংশ বিস্তারের জন্য, সেগুলোকে কি বলা হয় থাকে? স্টোলন। কচুর যে লতি, যেটাকে বলে কচুর লতি হিসেবে খাই।
কচু উদ্ভিদের গোড়া থেকে লম্বা শাখা বেরোয়। শাখা শুধু পর্বগুলো অস্থানিক মূলের সাহায্যে মাটি ধরে রাখে, বাকি শাখাটি বক্রভাবে অবস্থান করে। কক্ষে সৃষ্ট মুকুল থেকে পরে নতুন উদ্ভিদ জন্মায়। কক্ষে যে মুকুল থেকে এগুলো থেকে নতুন উদ্ভিদ জন্মায়। তারপর হচ্ছে অফসেট। তার টোপাপানা, কচুরিপানা জলজ উদ্ভিদের পর্বগুলো ছোট এবং মোটা হওয়ার কারণে কাণ্ডকে খর্বাকৃতির থাকে, এদেরকে হচ্ছে অফসেট বলা হয় থাকে। কাণ্ডকে খর্বাকৃতির, এদেরকে অফসেট বলা হয় থাকে। সাকার বা ঊর্ধ্বধাবক। চন্দ্রমল্লিকা বাঁশ প্রভৃতি উদ্ভিদের সাহিত্য কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন শাখাটি অগ্রভাগ মাটির উপরে চলে আসে এবং নতুন উদ্ভিদের তৈরি হয়। নতুন উদ্ভিদের তৈরি হয়, এটাকে চন্দ্রমল্লিকা বাঁশ এগুলো। তারপর হচ্ছে বায়বীয় রূপান্তরিত কাণ্ড। এটা মানে খুব দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে খুবই নতুন জিনিসপত্র। এখানে নতুন কোনো জিনিসপত্র নেই, একটু জাস্ট পড়ো, দেখো তোমাদের পরিচিত জিনিসগুলো জাস্ট একটু রিলেট করে পড়ার চেষ্টা করো, তাহলেই হয়ে যাবে। তারপর হচ্ছে বায়বীয় রূপান্তরিত কাণ্ড। যে সকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের অবস্থান করে বিশেষ কাজে, খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা আরোহ ইত্যাদি কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে। এরা হচ্ছে 4 প্রকার হয়ে থাকে। এখন বায়বীয় রূপান্তরিত কাণ্ড এটা হচ্ছে 4 প্রকার হতে পারে। যেমন ফাইলোক্লাট বা বর্ণকাণ্ড। ফণিমনস্য জাতীয় উদ্ভিদটি এ ধরনের কাণ্ডের উদাহরণ। এ ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা এবং সবুজ, ফলে এরা খাদ্য তৈরি করতে পারে। পাতাগুলো কাঁটায় পরিণত হয়, উদ্ভিদের আত্মরক্ষার কাজ করে। ওকে, তারপর হচ্ছে থর্ন বা শাখা কণ্ঠ। অনেক সময় কাক্ষিক মুকুল শাখা মুকুল তৈরি না করে শক্ত এবং সুচল কাঁটায় রূপান্তরিত হয়। যেমন হচ্ছে বেল, ময়না কাঁটা, কাঁটা, মেহেদি ইত্যাদি উদ্ভিদের কাঁটার মতো শাখাকে শাখা কণ্ঠ দেখা যায়। দেখেন এইটা কি, এগুলো হচ্ছে এই যে, মানে অনেক ক্ষেত্রে কাটা হচ্ছে কি বলে, কেমন বুঝে এটা, মানে অনেক সময় কাটা হচ্ছে পাতাটা রূপান্তরিত কাটায় পরিণত হয়, অনেক ক্ষেত্রে কাণ্ডটা রূপান্তরিত মানে কাটায় পরিণত হয়। তারপর হচ্ছে স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষী। ঝুমকোলতা, তারপর হচ্ছে হাড়, জোর ইত্যাদি দুর্বল আরোহী উদ্ভিদের পত্রকক্ষ থেকে সুতার মতো সরু লম্বা পেঁচানো যে অংশগুলো বের হয় তাকে শাখা আকর্ষী বলে। আকর্ষিতে পাতা উৎপন্ন হয়। তারপর হচ্ছে বুলবিল। কোন উদ্ভিদের আরোহীদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত হয়, প্রচুর খাদ্য সঞ্চয় করে, গোলাকার মাংসপিণ্ডের মতো আকার ধারণ করে। এরা হচ্ছে বুলবিল। এই যে একটু আগে যে আলুটা দেখলাম, যে মাটির নিচে যে আলুটা হয়, কি আলু বলে ভাই, মাটির নিচে ওলকচু বা এই টাইপের গুলো, গাছ আলু যেটাকে বলে। সো এটার ক্ষেত্রে কি হয়, উপরে যে গাছটা থাকে, গাছের উপরে কি থাকে, বীজ কিভাবে তৈরি হয়, ওইটা হচ্ছে উপরে কাণ্ডের কিছু অংশ এরকম মোটা হয়ে যায়, মোটা হয়ে এরকম মানে খাদ্য সঞ্চয় করে মোটা হয়ে যায়। সো এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায় কিনতে। তারপর হচ্ছে ওইগুলা থেকে নতুন উদ্ভিদ তৈরি, এইটাই বুঝেছি। তারপর হচ্ছে রূপান্তরিত পাতা। এখন এতক্ষণ পড়ছি রূপান্তরিত কাণ্ড, রূপান্তরিত মূল পড়ছি, তারপর হচ্ছে রূপান্তরিত কাণ্ড পড়লাম, এখন হচ্ছে রূপান্তরিত পাতা। বিশেষ কাজ সমাধান করার জন্য পাতার রূপ পরিবর্তিত হয়। এ ধরনের রূপান্তরিত পাতা সম্পর্কে জানো। সো বিশেষ ধরনের রূপান্তরিত পাতা কি? আকর্ষী। সম্পূর্ণ পাতা বা পাতার শীর্ষভাগ পত্রক অন্য সময় পেঁচানো স্প্রিং এর মতো রূপ ধারণ করে, এগুলোকে আকর্ষী বলে। এর সাহায্যে গাছ কোনো কিছু আঁকড়ে ধরতে পারে, যেমন হচ্ছে জংলি মটর গাছে এ ধরনের আকর্ষী দেখা যায়। তারপর হচ্ছে খাদ্য সঞ্চয়ের জন্য। খাদ্য সঞ্চয়, পেঁয়াজ, রসুন, ঘৃতকুমারী গাছের পাতা ও পুরু এবং রসালো এসব পাতায় খাদ্য জমাতে। ঘৃতকুমারী কোনগুলো? ঘৃতকুমারী মানে হচ্ছে অ্যালোভেরা। ঘৃতকুমারী কোনটা? অ্যালোভেরা। এগুলো কি গাছের পাতা পুরু এবং রসালো। তারপর এগুলো কি পেঁয়াজের উপরে যে পাতাগুলো, তারপর হচ্ছে রসুনের পাতাগুলো উপরে যেগুলো থাকে। আর কাণ্ড কোন জায়গায় থাকে? কাণ্ড কিন্তু নিচে থাকে পেঁয়াজ এবং রসুনের ক্ষেত্রে। এবং ঘৃতকুমারী গাছের পাতা উপরে যেগুলো থাকে এগুলো পুরু এবং রসালো বা অ্যালোভেরা গাছের পাতা চিনোই তোমরা। তারপর হচ্ছে পতঙ্গ ফাঁদ। কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ এবং ঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয় কলসি বা থলের মতো রূপ ধারণ করে। এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসি ঢাকনাটি বন্ধ হয়ে যায়, পরে হচ্ছে গাছ তার দেহ থেকে রস শুষে নেয়। তাই এই টাইপের গাছ তোমরা হচ্ছে বাসা বাড়িতে সাজানোর জন্য অনেকে রাখো। তারপর হচ্ছে প্রজনন। কোন উদ্ভিদের পাতা কিনারা থেকে কুড়ি গজায়, ধীরে ধীরে এরা কুড়ি থেকে নিচের দিকে গুচ্ছপূর্ণ জন্মায়। কোনো সময় এরা মুক্ত হয় স্বাধীন উদ্ভিদ জন্ম, যেমন হচ্ছে পাথরকুচি। আমাদের এলাকায় এটাকে পাথর চুনা পাতা বলে, এক এক এলাকায় মানে আঞ্চলিক ভাষায় পাথর চুনা বলে, এদের অফিসিয়াল হচ্ছে পাথরকুচি পাতা। সো এগুলো থেকে একটা তুমি যদি মাটিতে রেখে দাও, তোমার প্রত্যেকটা কর্নার থেকে এক একটা করে নতুন নতুন গাছ জন্মাচ্ছে। পাথরকুচি লিখে সার্চ দিলে এটা পেয়ে যাবো তোমরা। তারপর হচ্ছে কন্টক পাতা। পাতা কখনো কাটায় রূপান্তরিত হয়, যেমন হচ্ছে লেবু। যে একটু আগে দেখছিলাম যে কাটা রূপান্তরিত কি, কাণ্ডগুলো কাটায় রূপান্তরিত, এখন দেখছি পাতা হচ্ছে কাটায় রূপান্তরিত, যেমন হচ্ছে লেবুর ক্ষেত্রে পাতাগুলো কাটায় রূপান্তরিত হয়। তারপর হচ্ছে স্বল্পপত্র। কখনো কখনো ভূনিম্নস্থ কাণ্ডের পাতা পাতলা আঁশের মতো আকার ধারণ করে, যেমন হচ্ছে আলু, আদা ইত্যাদি। এগুলো হচ্ছে স্বল্পপত্র, মানে পাতলা আঁশের মতো আকার থাকে, যেগুলো হচ্ছে চোখগুলোকে ঢেকে রাখে, যেটা বলছিলাম। রসালো স্বল্পপত্র। আবার কখনো কখনো স্বল্পপত্র রসালো হতে পারে, যেমন হচ্ছে পেঁয়াজের স্বল্পপত্র, সেগুলো কি রসালো থাকে এবং মাল্টিপল লেয়ার থাকে এখানে। রসালো স্বল্পপত্র খাদ্য সঞ্চয় করে এবং কাক্ষিক মুকুলগুলোকে রক্ষা করে, যেমন পেঁয়াজের রসালো স্বল্পপত্র। আর আদা, হলুদ এগুলোর কি থাকে, এই যেগুলো স্বল্পপত্র কি থাকে, শুকনো বা আঁশের মতো থাকে। ওকে ওকে, এই তো, এই শেষ। সে অধ্যায় শেষে শিখলাম, অধ্যায়ে আমরা শিখলাম আলু এবং আদা রূপান্তরিত কাণ্ড, কাণ্ড এবং পাতার কণ্টক বা আকর্ষিত রূপান্তরিত অল্প জিনিসপত্র।
সো দ্যাটস ইট। আই হোপ এখানে বোঝার মতো কিছু ছিল না। আজকে আমিও পড়ায় মজা পাইনি, আমি জানি না তোমরা কতটুকু মজা পাইছো, বাট আমি ট্রাই করছি যতটুকু মানে নতুন লাইন আসছে বুঝাই দেওয়ার। আর আই ডোন্ট নো এটা বইটা মানে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্টুডেন্টের জন্য কতটা কি বলে গা ছাড়া ভাবে, কতটা অবহেলা করে বইটা লেখা যাচ্ছে। এই দেখো এই অধ্যায় কিন্তু আমরা অনেক কিছু শিখছি, কিন্তু এই অধ্যায় শেষে যা শিখলাম এই লাইনগুলো ঠিকভাবে লেখার মতো ছিল না, মানে তাদের সময় ছিল না। তারপর হচ্ছে সমাধান, এটাকে দেখাই যাচ্ছে যে সমাধান একবার বানান ভুল হইতে পারে, বাট মাল্টিপল টাইম একই বানান ভুল করছে, তার মানে হচ্ছে ওগুলো কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় পেস্ট করছে। সো আই ডোন্ট নো এটা কেন করতেছে, একটু মানুষ কেন দেয় না, মানে এডুকেশন সিস্টেম কেন চেঞ্জ হয় না। বাট এই যে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে, ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম, ইট উইল নট সাস্টেন। এটা ভাই সাস্টেন করবে না। এটা মানে এটা বলার জন্য ইউ ডোন্ট নিড টু বি এ রকেট সায়েন্টিস্ট। এটা জাস্ট নর্মাল হিউম্যান বিং হইলে তুমি বলতে পারবা। জাস্ট তোমার ব্রেইনটা যদি কাজ করে তাহলে আমি বুঝতে পারবা যে এডুকেশন সিস্টেম উইল নট ওয়ার্ক। তো এই তার মানে এটা আমি যে পড়াশোনা ছেড়ে দেবো, পড়াশোনা ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং করা শুরু করবো? নো, অ্যাবসলিউটলি না। তুমি সিস্টেমের ভিতর আছো, সিস্টেমের ভিতর থেকে সিস্টেমকে চেঞ্জ করতে পারবা। তোমার সিস্টেমটাকে চেঞ্জ করতে হলে এই সিস্টেমের সাথে যাইতে হবে, তার সাথে সাথে তুমি চেঞ্জ করতে পারো। সো এই জন্যই বলি আশেপাশে যে জিনিসগুলো আছে একটু নজর রাখো, একটু কম্পিটিশনে যাও, মানুষের সাথে পরিচয় হও, দেখো পৃথিবী কোন জায়গায় যাইতেছে, খোঁজ খবর রাখো, তুমি নিজেই নিজের পথ খুঁজে নেবা। সো দ্যাটস ইট। এই হচ্ছে আজকের ক্লাস। দেখা হবে তো পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ মধ্যে সুস্থ থাকো, ভালো থাকো, and আমার জন্য দোয়া করো অবশ্যই। আহ, এই ক্লাসগুলো তো অনেক দিন থাকবে, সো সবকে জারি হিসেবে যেন আজীবন থাকে। দ্যাটস ইট। টাটা।